আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছি? সবাই কেমন আছি? সবাই একটু আমাকে বলেন, সবাই কেমন আছেন? আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং আমাকে শুনতে পান কিনা আপনি? যদি আমাকে দেখতে পান এবং আমাকে শুনতে পান, তাহলে আমাকে একটু জানান সাউন্ড ঠিক আছে কিনা, কথা ক্লিয়ার আছে কিনা। আমরা রেগুলার একটা ধারাবাহিক সিরিজ করছিলাম। সেই সিরিজের আজকের আমরা দ্বিতীয় ক্লাস। আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমরা আপনাদের রেগুলার ক্লাস নেব ইনশাআল্লাহ। আমরা রেগুলার ক্লাস নেব বলেছিলাম। তো তার এই ধারাবাহিকতায় কিন্তু আমরা ক্লাস শুরু করেছি। আমাদের অর্ণব স্টিকের ফাইনাল সাজেশন যেটা আছে, অর্ণব স্টিকে যে মডেল টেস্ট আছে, সে মডেল টেস্ট বইয়ের উপর আমরা ইনশাআল্লাহ আজকেও আপনাদের সাথে অনেকটা সময় জুড়ে থাকতে চাই। আমি একটু সবার কাছে অনুরোধ করব, প্লিজ ক্লাসটা শেয়ার করে দিবেন। সবার কাছে একটু অনুরোধ করব, ক্লাসটা শেয়ার করে দিবেন। সবার কাছে অনুরোধ করব, ক্লাসটা শেয়ার করে দিবেন। আপনারা ক্লাস শেয়ার করে দিলে সবাই ক্লাস করার সুযোগ পাবে। আপনারা যদি ক্লাসটা শেয়ার করে দেন, তাহলে সবাই ক্লাস করার সুযোগ পাবে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। দেখি কতজন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। ওকে, আর কিছু মানুষ যুক্ত হলে আমরা শুরু করতে চাই ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, ক্লাস এখনই শুরু হয়েছে। ওকে, আমাকে একটু কমেন্টে জানাবেন, আমাকে একটু কমেন্টে জানাবেন, সেটা হলো যে আপনাদের মধ্যে কারা, আপনাদের মধ্যে কারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন। যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন তারা একটু কমেন্ট করবেন। যারা 51তম বিসিএস দিবেন তারা আমাকে একটু জানাবেন। এর পাশাপাশি যারা সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা দিবেন তারা একটু আমাকে কমেন্ট করবেন। কে কোনটা পরীক্ষা দিবেন আমাকে একটু কমেন্ট করেন। আপনি 51তম বিসিএস হলে লিখবেন 51তম বিসিএস, 19তম নিবন্ধন হলে লিখবেন নিবন্ধন, আর সিনিয়র স্টাফ নার্স হলে সিনিয়র স্টাফ নার্স, আর অ্যাডমিশন ক্যান্ডিডেট হলে লিখবেন অ্যাডমিশন ক্যান্ডিডেট। একটু কমেন্ট করেন তো ভাই প্লিজ, দেখি কারা আছেন আমাদের সাথে। আর আপনার বন্ধুকে, ফ্রেন্ডকে, সবাইকে একটু মেনশন করে দেন, সবাইকে একটু মেনশন করে দেন। ওকে, আচ্ছা, আমরা আমরা গতদিন আমরা গতদিন আমাদের বইয়ের মডেল টেস্ট সলভ করেছিলাম এক। যারা ক্লাস করেননি তারা আমাদের পেজে থাকলেই ক্লাসটা করতে পারবেন, পেজে দেয়া আছে। আমরা মডেল টেস্ট 2 সলভ করেছিলাম। আমরা মডেল টেস্ট 3 সলভ করেছিলাম গত ক্লাসে। আজকের ক্লাসে আমরা মডেল টেস্ট 4 থেকে সলভ করব ইনশাআল্লাহ। মডেল টেস্ট 4 থেকে আমরা ইনশাআল্লাহ আজকে সলভ করব। মডেল টেস্ট 4 থেকে ইনশাআল্লাহ আজকে সলভ করব। আশা করি সবার হাতে বই আছে। সিনিয়র স্টাফ নার্স অনেকে আছেন, সিনিয়র স্টাফ নার্স অনেকে আছেন। আচ্ছা, এসএসএন লিখছেন, সিনিয়র স্টাফ নার্স। আচ্ছা, এসএসএন মানে হচ্ছে সিনিয়র স্টাফ নার্স। যারা অ্যাডমিশন আছেন তারা অ্যাডমিশন একটু লিখবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি, আমরা সময় নষ্ট না করি, শুরু করি। ওকে, 4 নম্বর প্রশ্নে 1 নম্বর প্রশ্নটার দিকে তাকান, কি বলছে? একদম প্রথম প্রশ্নের দিকে তাকান, কি বলছে দেখেন। কি বলছে যে মার্কিন প্রেসিডেন্টের ইমপিচমেন্ট অথবা অভিশংসনের ক্ষমতা রাখে। মার্কিন প্রেসিডেন্টকে যদি আপনি অভিশংসন করতে চান, তাহলে এই মার্কিন প্রেসিডেন্টের অভিশংসন ক্ষমতা কার কাছে আছে বা অভিশংসন করতে পারবে কারা? মার্কিন প্রেসিডেন্টের ইমপিচমেন্ট ক্ষমতা কার? তাহলে অ্যান্সার জনগণ, রাষ্ট্র, সুপ্রিম কোর্ট নাকি কংগ্রেস? সুপ্রিম কোর্ট নাকি কংগ্রেস? তাহলে মার্কিন প্রেসিডেন্টের ইমপিচমেন্টের ক্ষমতা কার কাছে থাকবে? ওই দেশের আইনসভার কাছে।
ওই দেশের কার কাছে থাকবে? আইনসভার কাছে। তাহলে এই যে আইনসভা, সেটা কি? কংগ্রেস। তাহলে কংগ্রেস কর্তৃক মার্কিন প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করা যায়। তাহলে অ্যান্সার হবে কি? ইমপিচমেন্ট, কংগ্রেস। বিশ্বের ইতিহাসের প্রথম পত্রিকা কোনটা? বিশ্বের ইতিহাসের প্রথম পত্রিকা, মনোযোগ দিয়ে শুনবেন, কনফিউশন হয়ে যায় অনেক। বিশ্বের ইতিহাসের প্রথম পত্রিকা, একটা আনসার করেন তো ভাই। আপনার বেশিরভাগ স্টুডেন্টই স্টাফ নার্স। আচ্ছা, সব ক্যাটাগরি স্টুডেন্ট আছে, খেয়াল করেন। স্যার আপনার ক্লাস আর মিহির স্যারের ক্লাসের কোয়ালিটি সেম ক্যাটাগরি। ইনি আমার বড় ভাই, আমি আমার ছোট ভাই। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য ক্যাটাগরি সেম। ওকে, দেখেন, বিশ্বের ইতিহাসের প্রথম যে পত্রিকা তার নাম হচ্ছে অক্টাডুরনা বা একটা ডুরনা। অক্টাডুরনা বা একটা ডুরনা। নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত না? আফ্রিকার দেশ না কোনটা? নিচের কোনটি আফ্রিকার দেশ না? যেমন আমরা তিউনিসিয়া আফ্রিকার দেশ, নাইজেরিয়া আফ্রিকার দেশ, আলজেরিয়া আফ্রিকার দেশ। কিন্তু আলবেনিয়া, আলবেনিয়ার রাজধানী হচ্ছে তিরানা, মুদ্রা হচ্ছে লেক। এটা পরীক্ষায় আসে, এবারও কোথায় যেন আসছে। আলবেনিয়ার রাজধানী হচ্ছে তিরানা আর মুদ্রা হচ্ছে লেক, এটা পরীক্ষায় আসে, আলবেনিয়া। তাহলে নিচের কোনটি আফ্রিকার দেশ নয়? আলবেনিয়া, আলবেনিয়া। একটু আমাকে বলেন তো, আলবেনিয়া দেশটা কোন মহাদেশে আছে? আলবেনিয়াটা কোন মহাদেশে আছে একটু কমেন্ট করে জানান। আচ্ছা, নিচের কোন দেশ এশিয়ান টাইগার নয়? এশিয়ান টাইগার না কোন দেশ? এশিয়ান টাইগার নয়, হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর, ভারত। হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর, ভারত। এশিয়ান টাইগার না। এশিয়ান টাইগার না হচ্ছে কোনটা? ভারত। হংকং উদীয়মান অর্থনীতি, তাইওয়ানের অর্থনীতি চমৎকার। সিঙ্গাপুর, আধুনিক সিঙ্গাপুরের জনক হচ্ছে, আমরা তো জানি আধুনিক সিঙ্গাপুর রাষ্ট্র পরিণত হয়েছে। তাহলে এগুলো হচ্ছে এশিয়ান টাইগারের দেশ, কিন্তু ভারত এশিয়ান টাইগারের দেশ না, নয়। নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? বিভিন্ন দেশের আইনসভার নাম পরীক্ষায় আসে, যেমন দেখেন সিরিয়া, মিশর, ইসরায়েল। ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট। মিশরের আইনসভার নাম হচ্ছে আবার মজলিস, মানে ইরানের আইনসভার নাম হচ্ছে মজলিস। মিশর হচ্ছে খুব সম্ভবত সুরা বা এরকম কিছু একটা। তারপরে দেখেন, আপনি যদি চিন্তা করেন বাংলাদেশ জাতীয় সংসদ, বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট আইনসভা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তাহলে দেখেন সৌদি আরব আইনসভা নাই, পার্লামেন্ট নাই, নদী নাই, যে দেশের তার নাম সৌদি আরব। আচ্ছা, এরকম সংবিধান নাই সৌদি আরবের। তাহলে পরীক্ষায় এই আইনসভা রিলেটেড কোশ্চেন আপনি পাবেনই। জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট। জাপানের আইনসভার নাম কি? ডায়েট। এরপরে ধরেন আপনি ফিনল্যান্ডের আইনসভার নাম হচ্ছে এদুসকোন্ডা। ফিনল্যান্ড এদুসকোন্ডা, জাপান ডায়েট। রাশিয়ার আইনসভার নাম হচ্ছে স্টেট ডুমা। ডুমা হচ্ছে রাশিয়ার আইনসভার নাম, ডুমা। তাহলে নেসেট কোন দেশের আইনসভা? নেসেট হচ্ছে ইসরায়েলের আইনসভা। আমরা আজকে অর্ণব জিকে স্পেশাল মডেল টেস্ট, এই বইটার 4 নম্বর মডেল টেস্ট সলভ করছি। সবার হাতে কি বই আছে কিনা একটু কমেন্টে জানান। সবার হাতে বই আছে কিনা? যাদের হাতে নাই তারা আপনারা নীলক্ষেতে, বাংলা বাজার, রকমারিতে সব জায়গায় পাবেন। ওকে, হাতে নিয়ে পড়েন, আমি আছি পড়ানোর জন্য। পরের প্রশ্ন 6 নাম্বার। 1943 সালে দুর্ভিক্ষ হয়, এই দুর্ভিক্ষের উপর চিত্র এঁকে, দুর্ভিক্ষের উপর চিত্র এঁকে বিখ্যাত হয়েছেন একজন চিত্রশিল্পী, তার নাম কি? তাহলে যে চিত্রশিল্পী দুর্ভিক্ষের উপর চিত্রকর্ম আঁকেন তার নাম হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। ম্যাডোনা 43, এই চিত্রকর্মের নাম হলো ম্যাডোনা 43 বা দুর্ভিক্ষের চিত্রমালা। 1943 সালে তিনি এঁকেছিলেন। জয়নুল আবেদিনের জন্ম হচ্ছে ময়মনসিংহে, পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে ময়মনসিংহে কিশোরগঞ্জের কেন্দুয়া নামক একটা গ্রাম আছে, সেখানে জয়নুল আবেদিনের জন্ম। তাহলে এই যে জয়নুল আবেদিন, তিনি তার উপাধি পেয়েছেন শিল্পাচার্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরেই আছে জয়নুল আর্ট গ্যালারি এবং তার কবর রয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে জয়নুল আবেদিনের। জয়নুল আবেদিন ঢাকার পিজি হাসপাতালে মারা গিয়েছিলেন এবং 1975 সালে তিনি জাতীয় অধ্যাপক হন। এই জয়নুল আবেদিন জাতীয় অধ্যাপক হয়েছিলেন কে? জয়নুল আবেদিন 1975 সালে। জয়নুল আবেদিনের শেষ একটা চিত্রকর্ম আছে, তার নাম হলো দুই মুখ। শেষ চিত্রকর্ম দুই মুখ। তাহলে 43-এর দুর্ভিক্ষের উপর চিত্রকর্ম এঁকেছেন কে? জয়নুল আবেদিন। নাম কি তার? ম্যাডোনা 43 বা দুর্ভিক্ষের চিত্রমালা, দুর্ভিক্ষের চিত্রমালা। পরের প্রশ্ন, স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? ইন্দোনেশিয়া,
ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা, মুদ্রা হচ্ছে রুপি। ইন্দোনেশিয়ার অনেক স্বাধীনতাকামী প্রদেশ আছে, যেমন বান্দা আছে, ইরিয়ান জায়া, পশ্চিম পাপুয়া, এগুলো ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী প্রদেশ। দেখেন, স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল ভাই? কার উপনিবেশ ছিল স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া? এই যে নেদারল্যান্ড, এই নেদারল্যান্ডের উপনিবেশ ছিল স্বাধীনতার পূর্বে, নেদারল্যান্ডের উপনিবেশ ছিল। বাংলার ভ্যানিস বলা হয় যে শহরকে, বাংলার ভ্যানিস। তাহলে দেখেন, এই যে পটুয়াখালী আছে, কুয়াকাটা, এটাকে বলা হয় সাগর কন্যা। এই খুলনা, খুলনা অঞ্চল, খেয়াল করেন, খুলনা অঞ্চলের একটা জায়গা আছে পাইক গাছা, বাংলার কুয়েত সিটি, সেটা খুলনাকে বাংলার কুয়েত সিটি বলা হয়। এই যে ভোলা, ভোলাকে বলা হয় এক দ্বীপ এক জেলা, দ্বীপের রানী ভোলা, আইল্যান্ড অফ দ্য কুইন ভোলা, এই ভোলাকে এগুলো বলা হয়। বরিশাল, বরিশালকে বলা হয় বাংলার শস্য ভান্ডার, বাংলার ভ্যানিস, বাংলার শস্য ভান্ডার বা বাংলার ভ্যানিস বলা হয় বরিশালকে। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্গত? তাহলে দেখেন, ওশেনিয়া মহাদেশের কয়েকটা অঞ্চল আছে, যেমন পলিনেশিয়া, পলিনেশিয়া অঞ্চলের দেশ হচ্ছে 3টা, টোঙ্গা, টুভ্যালু, সামোয়া, টিটিএস। ওশেনিয়া অঞ্চলের কয়েকটা অঞ্চল আছে মহাদেশের মধ্যে, একটা হচ্ছে তোমার কি বললাম যে টিটিএস, টোঙ্গা, টুভ্যালু, সামোয়া, টোঙ্গা, টুভ্যালু, সামোয়া। একটা হচ্ছে মিলেনেশিয়া, পলিনেশিয়া, পলিনেশিয়ার দেশ হচ্ছে 3টা, টোঙ্গা, টুভ্যালু, সামোয়া। মেলানেশিয়া বা মিলেনেশিয়া, এই মেলানেশিয়া অঞ্চলের দেশ, খেয়াল করেন, মেলানেশিয়া অঞ্চলের দেশ হচ্ছে 4টা। কয়টা? 4টা। আর মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশ হচ্ছে 5টা। তাহলে কোন দেশটা মেলানেশিয়া অন্তর্গত? আমরা বলছিলাম টোঙ্গা, টুভ্যালু, সামোয়া, সামোয়া তো হবে না, নাউরু, লাওস, এই দুইটা হবে না। তাহলে অ্যান্সার কি? 9 এর অ্যান্সার কি? এবার আপনারা বলেন। এইটা মনে রাখার একটা টেকনিক আছে, যেমন ইরি ইচ্ছি সোমা ফিজি যায়, ইরি ইচ্ছি সোমা ফিজি যায়, ফিজি যায়। তাহলে এই যে তোমার হচ্ছে ফিজি, ফিজি হচ্ছে কি মেলানেশিয়ার অন্তর্গত একটা দেশ। আচ্ছা, 10 নম্বর প্রশ্নে আসি। শাইনিং পাক বা সাইনিং পাক, এই শাইনিং পাক এটা কোন দেশের একটা গেরিলা সংগঠন? খেয়াল করেন, গেরিলা গোষ্ঠী, নেপালের গেরিলা গোষ্ঠী, হন্ডুরাসের রাজনৈতিক দল, নিকারাগুয়ার রাজনৈতিক দল, পেরুর গেরিলা সংগঠন। তাহলে সাইনিং পাক হচ্ছে পেরু, পেরু হচ্ছে আমেরিকা মহাদেশের একটা দেশ, পেরু। পেরুর রাজধানী হচ্ছে লিমা, মুদ্রা হচ্ছে সল, পেরুর রাজধানী লিমা, মুদ্রা সল। এই শাইনিং পাকটা হচ্ছে কে পেরুর গেরিলা সংগঠন। কিসের সংগঠন? পেরু যে দেশটা, সে পেরুর গেরিলা সংগঠন। শ্রীলঙ্কার একটা গেরিলা গোষ্ঠী আছে, নাম তার হচ্ছে এলটিটিই, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম। M119, M119 একটা আছে, সেটা হচ্ছে কোন দেশের? কলম্বিয়া। ফার্ক গেরিলা গোষ্ঠী কলম্বিয়ার। হ্যাঁ, হামাস এগুলো ফিলিস্তিন, আল ফাতা ফিলিস্তিন। তাহলে গেরিলা গোষ্ঠীগুলো ভালো করে করতে হবে। শাইনিং পাক, পেরুর গেরিলা গোষ্ঠী, অনেকবার প্রশ্ন আসছে। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায়? বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? আমরা গতকালকে আলোচনা করার চেষ্টা করেছিলাম যে পোস্ট অফিস, পোস্টালের, বাংলাদেশের ডাক বিভাগের লোগোর মধ্যে থাকে সেবাই আদর্শ, কি থাকে? সেবাই আদর্শ। তাহলে পোস্টাল একাডেমি কোথায় আছে? পোস্টাল একাডেমি আছে আমাদের রাজশাহী, বাংলার সিল্ক সিটি বলে খ্যাত সেই রাজশাহীতে। এশিয়াকে আফ্রিকা মহাদেশ, খেয়াল করেন, এটা প্রণালীর কোশ্চেন। এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? আমি প্রণালীর একটা বেসিক ক্লাস নিব, আমাকে মনে করাই দিবেন। আমি প্রণালীর একটা বেসিক ক্লাস দিব, ম্যাপ ধরে ধরে করাবো সেখানে। তাহলে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে যে প্রণালী, তার নাম কি? তার হচ্ছে বাবেল মানদেব প্রণালী, বাব-এল মানদেব প্রণালী। প্রণালীর ক্লাস না করলে প্রণালীটা বোঝা দায়, কাজে প্রণালীর ক্লাস আমি একটা বেসিক ক্লাস আপনাদের নিব ইনশাআল্লাহ। তাহলে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে যে প্রণালী, তার নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। এই বাবেল মানদেবকে বলা হয় মৃত্যুর দরওয়াজা। ওকে, আসেন, আমি আপনাদের ক্লাসে বলেছিলাম উপজাতি, ক্ষুদ্র নিগোষ্ঠী, একটা প্রশ্ন পড়তে হবেই, একটা প্রশ্ন আসবেই। মারমা উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে? তাহলে দেখেন, গারো পাহাড়, এই গারো পাহাড়ের পাদদেশে গারো উপজাতি বসবাস করে। কুলাউড়া পাহাড়, এটা বাজারে আছে, ইউরেনিয়ামের খনি পাওয়া যায় কুলাউড়া পাহাড়ে, এখানে কোনো উপজাতি নাই। লালমাই পাহাড়, এটা আছে কুমিল্লা। ওদিকে চিম্বুক পাহাড়, এটা আছে বান্দরবান।
তাহলে মারমা 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 এই মারমা উপজাতিরা বসবাস করে কোথায়? বান্দরবানে চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস করে মারমা উপজাতিরা। বুঝতে পেরেছেন? ওকে, 1 to 13 পর্যন্ত ক্লিয়ার? 1 থেকে 13। এবার আসেন 14 নম্বর কোশ্চেনের দিকে আসেন। 14, বুড়িমারি স্থলবন্দর। বুড়িমারি স্থলবন্দর, আপনারা জানেন বুড়িমারি কোথায় আছে? বুড়িমারি কোথায় আছে? বুড়িমারি আছে এই লালমনিরহাটে। তাহলে বুড়িমারি স্থলবন্দর কোথায় আছে ভাই? লালমনিরহাট জেলাতে। অনেকে জানতে চেয়েছিলেন যে ভাই পৃষ্ঠা কত? আমাদের এই অর্ণব জিকে স্পেশাল মডেল টেস্টের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 15। 15 নম্বর পৃষ্ঠা বের করেন। ওকে, 15 নম্বর পৃষ্ঠা বের করেন, আমার সাথে ক্লাস করেন। ওকে, জাতি হলো রাষ্ট্রের অধীনে সুসংগঠিত একটি জনসমাজ, এই উক্তিটি করেছেন কে? দেখেন, এটা সমাজ বিজ্ঞান থেকে একটা প্রশ্ন। জাতি হলো রাষ্ট্রের অধীনে সুসংগঠিত একটি সমাজ, এই কথাটা বলেছেন কে? এই কথাটা বলেছেন গিলক্রাইস্ট। গিলক্রাইস্ট বলেছেন এই কথা, গিলক্রাইস্ট। এটা বিসিএস এর কোশ্চেন, বুঝা দেখেন, এটা পরীক্ষা আসছে। গিলক্রাইস্ট চাকরি পরীক্ষার কোশ্চেনে। আচ্ছা, কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? তাহলে কুয়াকাটা সমুদ্র সৈকত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত হচ্ছে কুয়াকাটা, যার দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার, তাই না? 18 কিলোমিটার না? তাহলে এই কুয়াকাটা যেটা রয়েছে পটুয়াখালীতে। কোথায় আছে? পটুয়াখালী। বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট কোথায় আছে? খেয়াল করেন, বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি আছে। বাংলাদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে আমাদের চট্টগ্রাম বিভাগে। তাহলে যেখানে বনভূমি বেশি সেখানে বন গবেষণা কেন্দ্র থাকবে। তাহলে বন গবেষণা কেন্দ্র কোথায় আছে? চট্টগ্রামে। কোথায় আছে ভাই? চট্টগ্রামে বন গবেষণা কেন্দ্র, চট্টগ্রাম। পরের কোশ্চেন দেখেন, 18 নম্বর কোশ্চেন, বেঙ্গল ফ্যান। বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখা, বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখা এই ভূমিরূপটা কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরের একটা জায়গা, গভীরতম একটা গিরিখাত, যেটাকে আমরা বেঙ্গল ফ্যান বলছি। এই বেঙ্গল ফ্যান রয়েছে বঙ্গোপসাগরে, গিরিখাত বেঙ্গল ফ্যান, বঙ্গোপসাগর। এই কোশ্চেনটাও বিগত সময়ে আমরা দেখেছি আসতে। নিচের কোন সংস্থাটি শান্তি বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা করে? আমরা জানি 1901 সালে নোবেল পুরস্কার চালু হয়। আলফ্রেড নোবেল, আলফ্রেড নোবেল বিজ্ঞানী, সুইডিশ বিজ্ঞানী, তিনি 1901 সালে নোবেল পুরস্কার চালু করেছেন, নোবেল পুরস্কার। এর মধ্যে শান্তিতে যে নোবেল দেওয়া হয় সেটা কোথা থেকে দেওয়া হয়? এই নোবেল কমিটি অফ নরওয়েজিয়ান পার্লামেন্ট, নরওয়েজিয়ান পার্লামেন্ট থেকে এই নোবেল পুরস্কারটা দেওয়া হয়। 6টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়, তাই না? পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি, অর্থনীতি। সর্বশেষ নোবেল পুরস্কার চালু হয়েছে অর্থনীতিতে। নোবেল শান্তিতে দেওয়া হয় নোবেল কমিটি অফ নরওয়েজিয়ান পার্লামেন্ট। আসেন পরের কোশ্চেনে আসেন, কত খ্রিস্টপূর্বে সিন্ধু সভ্যতার পতন ঘটে? সভ্যতা রিলেটেড কোশ্চেন পড়তে হবে। সভ্যতা, সিন্ধু নদের অববাহিকায় এই সিন্ধু সভ্যতাটা গড়ে উঠেছিল 400 থেকে 450 খ্রিস্টপূর্বে, সিন্ধু নদের অববাহিকায়। তো এই সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নগর অঞ্চল পরিকল্পনা, পয় নিষ্কাশন ব্যবস্থা, সিলমোহরের ব্যবহার। 1922 সালের দিকে এই সিন্ধু সভ্যতার 2টা নগরী আবিষ্কৃত হয়, একটার নাম হচ্ছে হরপ্পা আর একটার নাম হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো, যেটা আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 1500 দিকে এটা ধ্বংস হয়ে যায়। খ্রিস্টপূর্ব 1500 খ্রিস্টপূর্বে এটা ধ্বংস হয়ে যায় সিন্ধু সভ্যতা। দেখেন, বাংলাদেশের প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোন কোন ভূমিরূপে? প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোথায়? প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোথায়? দেখেন, আমাদের ভূপ্রকৃতির মধ্যে এবং প্রত্নস্থল রিলেটেড কোশ্চেন। প্লাইস্টোসিন যুগের সোপান মানে চত্বর, যেটা প্লাইস্টোসিন কালের চত্বর মানে কি? কুমিল্লার লালমাই পাহাড়, গাজীপুরের ভাওয়ালের গড়, রাজশাহীর বরেন্দ্রভূমি। প্লাবন সমভূমি যেগুলো টারশিয়ারি যুগের পাহাড় আর চত্বরবাদে যেগুলো আছে সেগুলা। উপকূলীয় সমভূমি সবগুলো হতে পারে। তাহলে প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় এই প্লাইস্টোসিন যুগে
সোপানে, ওই যে কুমিল্লার লালমাই পাহাড়, গাজীপুরের ভাওয়ালের গড়, রাজশাহীর বরেন্দ্রভূমি, ওই অঞ্চলগুলোতে। বুঝতে পেরেছেন? চলেন পরের প্রশ্ন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা। টিআই এর সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইনের ম্যানিলা, জার্মানির বার্লিন, থাইল্যান্ডের ব্যাংকক, সিঙ্গাপুর। তাহলে এটা কোথায় আছে? জার্মানির বার্লিন শহরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। আর বাংলাদেশে যেটা আছে সেটাকে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ বলা হয়। পরের প্রশ্ন আসে ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার, আমলাতন্ত্রের জনক হচ্ছেন ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্রের জনক কে? ম্যাক্স ওয়েবার। কোন দেশের নাগরিক? প্রশ্ন বলেছে কোন দেশের নাগরিক। তাহলে কোন দেশের নাগরিক? জার্মান, জার্মানির নাগরিক ম্যাক্স ওয়েবার, আমলাতন্ত্রের জনক। ইতিমধ্যে পরীক্ষায় চলে আসছে কিন্তু আমলাতন্ত্রের জনক কে? ইবনে বতুতা, তিনি একজন পরিভ্রাজক। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? ইবনে বতুতা, ইবনে বতুতা প্রাচীন ইতিহাস থেকে প্রশ্ন। ইবনে বতুতা বাংলাদেশে এসেছেন চতুর্দশ শতকে। কত শতকে? চতুর্দশ শতকে ইবনে বতুতা এসেছিলেন। আসেন, পদ্মা নদীর উৎপত্তি। নদ নদী, ভাই নদ নদীকে 3টা স্টার মাইরা আপনি পড়বেন। নদ নদী কোনোভাবেই মিস করা যাবে না, যাওয়ার সুযোগ নাই। ভালো করে নদ নদী পড়বেন। আর নদ নদীর একটা ফ্রি ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অর্ণব স্যার নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে আপনি সার্চ করবেন নদ নদী অর্ণব স্যার, তাহলে একটা ক্লাস পাবেন। ওই ক্লাসটা একবার করবেন আর কখনোই নদ নদী ভুলবেন না, ক্লাসটা করে নিয়েন। তাহলে পদ্মা নদী, পদ্মা যেটা আমাদের রাজশাহী অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকলো, অর্থাৎ গঙ্গা নাম ছিল, ভারতীয় নাম গঙ্গা, বাংলাদেশে যখন ঢুকলো তখন এই নদীটা হয়ে গেল পদ্মা, তাই না? তাহলে এটার উৎপত্তি কোথায়? হিমালয় পর্বতে, লুসাই পাহাড়ে, হিমালয়ের মানস সরোবরে। তাহলে এই যে পদ্মা, এখানে একটা জায়গা ছিল, সেটা হলো হিমালয়। এই হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে এটা ভারত হয়ে, গঙ্গা হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে পদ্মা নামে এটা ঢুকেছিল। এই যে পদ্মা নামে এটা ঢুকলো, চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে পদ্মা নামে ঢুকলো। ওকে, মডেল টেস্ট 4 ডান। সবাই একটু লিখেন তো, মডেল টেস্ট 4 ডান। মডেল টেস্ট 4 ডান লিখেন, সবাই একটু লিখবেন মডেল টেস্ট 4 ডান। আমি আপনাদেরকে কথা দিলাম সবগুলো মডেল টেস্ট আমি করাই দেব ইনশাআল্লাহ। শুধু আপনাদেরকে আমার এই অর্ণব জিকে স্পেশাল মডেল টেস্টটা সংগ্রহ করতে হবে, আর কিছুই না। ইনশাআল্লাহ এই বইটা ভালো করে পড়ে যান, প্র্যাকটিস করে যান, আপনার সাধারণ জ্ঞানের প্রস্তুতি অনেকটা ভালো হবে, অনেক ভালো হবে ইনশাআল্লাহ। মাত্র 70 টাকা দাম। ওকে, চলেন 5 নম্বরে আসবো, মডেল টেস্ট 5। প্রাচীন রাঢ় জনপদ। আমরা জানি বাংলায় প্রাচীন 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়। বাংলায় প্রাচীন কতটি জনপদের উল্লেখ পাওয়া যায় ভাই? 16টা জনপদের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদের নাম হলো পুন্ড্র জনপদ। কি জনপদ? পুন্ড্র জনপদ। আচ্ছা, তাহলে এই যে রাঢ় জনপদ, আমরা কুমিল্লা আর নোয়াখালীতে পাই হচ্ছে সমতট, বরিশালে হলো চন্দ্রদ্বীপ, বগুড়া হলো পুন্ড্র জনপদের একটা অংশ। তাহলে বাকি 3টা চলে গেল, থাকলো কি? বর্ধমান। তাহলে রাঢ় জনপদ কোথাকার অংশ? বর্ধমানের অংশ, বর্ধমান। আর পুন্ড্র জনপদ বগুড়ার অংশ। আসেন, কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেছিলেন? মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেছিলেন কে? অ্যান্সার করেন দেখি, পারেন কিনা। নোবেল পুরস্কারের বেসিক কোশ্চেন। তাহলে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেছিলেন কে? আনোয়ার সাদাত। মিশরের আনোয়ার সাদাত নোবেল পুরস্কার পান। হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? বিরল নামে একটা স্থলবন্দর আছে, বিরল। এই বিরল এবং হিলি দুইটাই একই জেলাতে আছে, তার নাম হলো দিনাজপুর। তাহলে দিনাজপুরে স্থলবন্দর আছে বিরল, আর একটা হলো হিলি। সাতক্ষীরা স্থলবন্দর আছে, নাম হলো ভোমরা। ভোমরা আছে সাতক্ষীরাতে। যশোরে একটা স্থলবন্দর আছে বেনাপোল। বেনাপোল স্থলবন্দর, বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দরের নাম হচ্ছে বেনাপোল, যেটা আছে যশোরে। ওকে, 4 নম্বর প্রশ্ন। টিপাই মুখ বাঁধ যে 2 নদীর সংযোগস্থলে তৈরি করার সিদ্ধান্ত নেয়। টিপাই মুখ বাঁধ অলরেডি দেওয়া হয়েছে, টিপাই মুখ বাঁধ ভারত দিয়ে দিয়েছে। তাহলে টিপাই মুখ বাঁধ
এটা হলো দুইটা নদী, ভারতের যে দুইটা নদী তার নাম হচ্ছে বরাক আর তুই ভাই। বরাক নদী আর তুই ভাই নদী। এটা কেউ যদি সুরমা কুশিয়ারা দেন তাহলে ভুল হবে, কারণ এই বরাক আর তুই ভাই নদী বাংলাদেশে প্রবেশ করছে সুরমা কুশিয়ারা নামে, কিন্তু ভারতে সেটা বরাক এবং তুই ভাই নদী। ওই নদীর সংযোগ স্থলে মণি মানে মণিহরপুর একটা রাজ্য আছে, সেই জায়গাতে এটা তারা দিয়েছে ভারত। বুঝতে পেরেছেন? বরাক এবং তুই ভাই। টিপাই মুখবার, কুন্দুজ বা কান্দুজ বলা হয়। কুন্দুজ শহরটি কোন দেশে অবস্থিত? বলেন, কুন্দুজ শহরটা কোথায় অবস্থিত? কুন্দুজ, কুন্দুজ সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন, ইরাক। তাহলে দেখেন, দেখেন ইরাক, ইরাকের একটা নগরী আছে বাগদাদ। ইরাকের বাগদাদ নগরী, কুফা নগরী, কুফা। ইরাকের বাগদাদ নগরী আছে, কুফা নগরী আছে। ইয়েমেন আমরা জানি, আফগানিস্তান, সিরিয়া। তাহলে আফগানিস্তানের একটা শহরের নাম হচ্ছে কান্দাহার। হিন্দুকুশ, হিন্দুকুশ, কান্দুজ, এগুলো কোথায়? আফগানিস্তানের। তালেবানরা ক্ষমতায় আছে কোন দেশের? আফগানিস্তানের। আফগানিস্তানের আইনসভার নাম কি? লয়া জিরগা। লয়া জিরগা হলো আফগানিস্তানের আইনসভার নাম। পরে আসেন, ডেইলি ডন পত্রিকা কোন দেশে? ডন, খেয়াল করেন, তাহলে ডন পত্রিকা হচ্ছে পাকিস্তানের একটা পত্রিকার নাম হচ্ছে ডেইলি ডন। ডন পত্রিকা হচ্ছে পাকিস্তানের। ডন, ওকে। যুক্তরাষ্ট্রের তো ভয়েস অফ আমেরিকা আছে, ভিওএ, সিএনএন কেবল নিউজ নেটওয়ার্ক আছে, তারপরে হচ্ছে আরো অনেকগুলো ম্যাগাজিন আছে এই যুক্তরাষ্ট্রে। সোয়াচ অফ নো গ্রাউন্ড মানে কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা একটা বঙ্গোপসাগরের একটা গভীরতম খাদের নাম হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে 7-4, বঙ্গোপসাগরের গভীরতম খাদ। 8 নম্বর, ভূতাত্ত্বিক ভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ হয় কোনটা? আমরা জানি ভূপ্রকৃতিকে 3টা ভাগে ভাগ করা যায়, এর মধ্যে সবচেয়ে প্রাচীন যেটা, সেটাকে বলা হয় টারশিয়ারি যুগের পাহাড়। কি বলা হয়? টারশিয়ারি যুগের পাহাড়। তাহলে এই সবচেয়ে পুরাতন ভূমি হলো টারশিয়ারি যুগের পাহাড়। মোট ভূমির একটা নির্দিষ্ট পরিমাণ অংশ নিয়ে হলো এই টারশিয়ারি যুগের পাহাড়গুলো গঠিত হয়, যেগুলো বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই অঞ্চলগুলো, ময়মনসিংহ, এই অঞ্চলগুলোতে এই টারশিয়ারি যুগের পাহাড়গুলো দেখা যায়। কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত? কুয়াকাটা সমুদ্র সৈকতের হচ্ছে 18, দৈর্ঘ্য কত? কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার, আর কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার। 10 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে? লেবানন, লেবাননের রাজধানী হচ্ছে বৈরুত, মুদ্রা হচ্ছে পাউন্ড। মধ্যপ্রাচ্যের একটা দেশ হচ্ছে লেবানন, লেবানন যে কিনা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। লেবানন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পায়। নির্বাচক সংস্থা দ্বারা, নির্বাচক সংস্থা দ্বারা কোন দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়? নির্বাচক সংস্থা মানে কি জানেন? ইলেকটোরাল কলেজ ভোট আমরা বলি না, সেটা নির্বাচক মন্ডলী। তাহলে ইলেকটোরাল কলেজ ভোট যেটা, ইলেকটোরাল কলেজ ভোট আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের 538টি ইলেকটোরাল কলেজ ভোট আছে। সবচেয়ে বেশি হচ্ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে, অর্থাৎ 270টা ভোট পাইলেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়া যায়, প্রেসিডেন্ট হতে গেলে। তো এটা কোন দেশের রাষ্ট্রপ্রধানকে নির্বাচন করা? মার্কিন যুক্তরাষ্ট্র, নির্বাচক মন্ডলী দ্বারা। নিচের কোন বনাঞ্চলকে চিরহরিত বনাঞ্চল বলা হয়? তাহলে এই যে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বনাঞ্চল, এই পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলকে বলা হয় চিরহরিত বনাঞ্চল, চিরহরিত বনাঞ্চল। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম, মনোগ্রামে তারকা চিহ্ন আছে কয়টা? আমরা জানি প্রতীকে তারকা চিহ্ন আছে 4টা, মনোগ্রামেও তারকা চিহ্ন আছে 4টা। কয়টা? কয়টা চিহ্ন? 4টি তারকা চিহ্ন, যা দিয়ে সংবিধানের 4টা মূলনীতি বোঝায়। তাহলে প্রতীকে আছে 4টা, মনোগ্রামেও আছে 4টি। চলেন পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে 14, আফ্রিকার পার্ল বলা হয়, আফ্রিকার পার্ল, পার্ল অফ আফ্রিকা। উগান্ডা একটা দেশ আছে, উগান্ডা, উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা, মুদ্রা হচ্ছে রিয়াল। উগান্ডা,
এই উগান্ডাকে বলা হয় আফ্রিকার পার্ল বা পার্ল অফ আফ্রিকা। গোপী নাচ, ঝুমুর, দোন, জিকা, তারপরে হচ্ছে গোপী নাচ, এগুলো কোন? আমরা জানি মণিপুরী নাচ হচ্ছে মণিপুরীদের সাথে সম্পর্কিত। মণিপুরী নাচ কি? মণিপুরীদের সাথে সম্পর্কিত, মণিপুরী জনগোষ্ঠী। তাহলে সাঁওতালদের মধ্যে সাঁওতালি এক ধরনের নাচ চলে, মণিপুরীদের মণিপুরী নাচ চলে। তাহলে আমাকে বলেন তো গোপী নাচ কাদের মধ্যে চলে? এই গোপী নাচও মণিপুরীদের মধ্যেই চলে, মণিপুরীদের একটা নৃত্য, মণিপুরী নাচ, গোপী নাচ। অ্যান্সার হচ্ছে ডি। উপজাতি রিলেটেড প্রশ্ন আসবেই। এলাম, দেখলাম, জয় করলাম, কথাটা কে বলেছেন? দেখেন, রোমান সম্রাট ছিলেন, তার নাম ছিল জুলিয়াস সিজার। রোমান সম্রাটের নাম কি? জুলিয়াস সিজার। সে বলেছেন এলাম, দেখলাম, জয় করলাম, জুলিয়াস সিজার। এলাম, দেখলাম, জয় করলাম। তাহলে উক্তিগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, পরীক্ষায় উক্তিগুলো থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে, উক্তিগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে, ভালো করে পড়তে হবে। 50-এর মনন্তরের উপর চিত্রকর্ম বিখ্যাত হয়েছেন কোন চিত্রশিল্পী? 50-এর মনন্তর, 1943 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, এটাই কিন্তু 1350 সালের যে মনন্তর সেটাকে আমরা বলছি। সে 50-এর মনন্তরের উপর চিত্রকর্ম এঁকেছিলেন জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। 18 নম্বর কোশ্চেন, মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন? মুক্তিযুদ্ধের সময়টাতে যে ডিজাইন করেছিলেন ডাকটিকিটের, তার নাম কি ছিল? তার নাম ছিল বিমান মল্লিক। মুজিবনগর সরকারের ডাকটিকিটের ডিজাইনার কে? বিমান মল্লিক। মুক্তিযুদ্ধ সরকারকালীন সময় ডাকটিকিটের ডিজাইনার কে? বিমান মল্লিক। ফার্ক গেরিলা গোষ্ঠী, ফার্ক গেরিলা গোষ্ঠী, ফার্ক, এই যে ফার্ক, আমরা গতদিনই আলোচনা করেছিলাম কলম্বিয়া, কলম্বিয়া তাই না? ওই যে দক্ষিণ আমেরিকার একটা দেশ কলম্বিয়া। তাহলে এই ফার্ক গেরিলা গোষ্ঠী আছে কলম্বিয়ার। M19 কোন দেশের? কলম্বিয়ার গেরিলা গোষ্ঠী, কলম্বিয়া। পেরু তো আমরা পেলাম, শাইনিং পাথ হচ্ছে পেরু। কোস্টারিকা, এই দেশের কোন সেনাবাহিনী নাই, যে দেশের কোন সেনাবাহিনী নাই তার নাম হচ্ছে কোস্টারিকা। মালদ্বীপ, কোন সেনাবাহিনী নাই। কমলা বিপ্লব, এটা ইতিমধ্যে পরীক্ষায় আসছে, কমলা বিপ্লব, এটা পরীক্ষায় সেদিনই আসলো। আমি আপনাদেরকে দেখাই দেই, গতদিন কোথায় যেন পরীক্ষা এটা আসলো, কমলা বিপ্লব। বলেন কমলা বিপ্লব কোথায় হয়েছে? কমলা বিপ্লব কোথায় হয়েছে? এই যে এটা আসছে, এই যে আমি আপনাদেরকে দেখাই, মডেল টেস্ট 5, 16 নম্বর পৃষ্ঠা, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, এই যে 25 তারিখ আমি দাগিয়ে দিয়েছি, এই যে 25 তারিখে দেখেন, গত 25 তারিখে, আজকে 29 তারিখ, গত 3-4 দিন আগে এটা পরীক্ষার প্রশ্ন আসছে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানায়, দেখছেন আমি এই যে কমন দাগায় দেখালাম, দাগ দিয়ে রাখেন, এটা পরীক্ষা আবার আসবে। কমলা বিপ্লব কোথায় হয়েছে? তাহলে কমলা বিপ্লব হয়েছে কোথায়? ইউক্রেনে, যেটাকে আমরা অরেঞ্জ বিপ্লব বলি, অরেঞ্জ বিপ্লব। আরব বসন্ত হয় তিউনিসিয়াতে, ফরাসি বিপ্লব হয় ফ্রান্সে। বুক অফ ডেথ, বুক অফ ডেথ কোন সাহিত্যের আদিতম নিদর্শন? বুক অফ ডেথ, দেখেন দেখেন, চীনে গড়ে উঠেছিল একটা চৈনিক সভ্যতা, মিশরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা, ইরাকে গড়ে উঠেছিল মেসোপটেমীয় সভ্যতা। ওকে, আর এই মিশরীয় সভ্যতার সাহিত্যের একটি আদি নিদর্শন হচ্ছে এই বুক অফ ডেথ। মিশরীয় সভ্যতার একটা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? বুক অফ ডেথ। আমরা জানি মিশর নীল নদের তীরে গড়ে উঠেছিল এবং ইতিহাসের জনক হেরোডোটাস এই মিশরকে নীল নদের দান বলেছেন। কি বলেছিলেন? নীল নদের দান মিশরকে বলেছিলেন। এবং খেয়াল করেন, এই মিশরের যে লিখন পদ্ধতি ছিল সেটার নাম ছিল হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি। মিশরীয়দের লিখন পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি। তারা পিরামিড আবিষ্কার করেছিল, তারা মমি পদ্ধতি আবিষ্কার করেছিল, এবং তাদের সাহিত্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে বুক অফ ডেথ, সাহিত্যের নিদর্শন। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড, যেটাকে আমরা ব্রেটেন উডস সম্মেলনের মাধ্যমে যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে এটার সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কোথায়? জেনেভা, জেনেভা সুইজারল্যান্ড, জেনেভা সুইজারল্যান্ড।
এই যে জেনেভা, এই জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। সম্মেলনের শহর বলা হয় জেনেভাকে। 23 নম্বর কোশ্চেন, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? এটা একটা প্রণালী বা আপনি বলতে পারেন খাল, কৃত্রিম খাল। আমরা জানি আমেরিকা মহাদেশের মধ্যে টোটাল স্বাধীন দেশ আছে 35টা। আমেরিকাতে দুইটা মহাদেশ, একটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই দুই আমেরিকার মাঝখানে একটা খাল আছে, যেটাকে আমরা বলছি পানামা খাল। কি খাল? পানামা খাল। তাহলে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে যে খাল, তার নাম হচ্ছে পানামা খাল। এই খালটা প্রথম খনন শুরু করেছিল ফ্রান্স, পরবর্তীতে অগ্নিকাণ্ড ঘটেছিল, যার পরে বন্ধ করে দেয়। পরবর্তীতে আবার আমেরিকা খনন কাজ শুরু করলো 1904 সালে। ইউএসএ 1904 সালে খনন শুরু করেছিল এবং 1914 সালে গিয়ে এটার খনন কাজ সমাপ্ত হয় এবং আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন করে দেওয়া হয়, এই পানামা খাল। বুঝতে পারলাম? তাহলে দুই আমেরিকাকে পৃথক করেছে পানামা খাল। আটলান্টিকের সাথে, আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। চলেন এরপরে 24 নম্বর কোশ্চেন, আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে সেনেগাল অবস্থিত? সেনেগাল, সেনেগালের রাজধানী হচ্ছে ঢাকা। বাংলাদেশ যে দেশে জমি কিনেছে তার নাম হচ্ছে সেনেগাল। সেনেগাল, এই সেনেগাল আফ্রিকার পশ্চিম আফ্রিকা অঞ্চলের দিকে অবস্থিত সেনেগাল। নরওয়ের আইনসভার নাম কি বা পার্লামেন্টের নাম কি? লয়া জিরগা। খেয়াল করেন, লয়া জিরগা। আফগানিস্তানের আইনসভার নাম হচ্ছে লয়া জিরগা। তারপরে রাশিয়ার আইনসভার নাম হচ্ছে ডুমা। রাশিয়ার আইনসভার নাম কি? ডুমা। আর নরওয়ের আইনসভার নাম হচ্ছে স্টর্টিং। স্টর্টিং, নরওয়ের আইনসভার নাম হচ্ছে স্টর্টিং। স্টর্টিং। ওকে, মডেল টেস্ট 5 ডান। সবাই একটু আমার সাথে একযোগে বলেন তো, মডেল টেস্ট 5 ডান, কমপ্লিট, ক্লিয়ার। 1 to 5 মডেল টেস্ট ক্লিয়ার, 1 থেকে 5 পর্যন্ত ক্লিয়ার। বলেন 1 থেকে 5 পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু বলেন 1 থেকে 5 ক্লিয়ার কিনা। আলহামদুলিল্লাহ লিখবেন, আলহামদুলিল্লাহ লিখেন। সবার হাতে হাতে বই আছে তো না? সবার হাতে বই আছে না ভাই? আমি তো জানি না আপনাদের হাতে আছে কিনা, বাট আমার হাতে বই আছে, আমার হাতে বই আছে। আচ্ছা, আজকের ক্লাস থেকে আমি একজনকে আমার এই বইটা উপহার দিতে চাই। আমি জানি না কাকে দিব, বাট আজকের ক্লাস থেকে আমি যে কোনো একটা র্যান্ডম শিক্ষার্থীকে আজকে উপহার দিতে চাই। জানি না, আমার অ্যাডমিন হয়তো কাউকে না কাউকে সিলেক্ট করবে, জাস্ট র্যান্ডমলি। হ্যাঁ, একজন সিলেক্ট করবে, তাকে আমি একটা উপহার দিব ইনশাআল্লাহ। আচ্ছা, বই হাতে আছে না? আচ্ছা, একজন বলতেছে ভাই আমাকে দেন। আচ্ছা, উপহারের জন্য আবার বই না কিনে বসে থাকবেন না। আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বই যদি হাতে কেনেন, বই কিনে কিনে যদি পড়েন না, এটা আপনার পড়াটা মাথায় থাকবে। আপনি দাগাচ্ছেন, পড়ছেন, তাহলে আপনার মাথায় ওটা থাকবে অনেক দিন। আর বই না কিনে যদি আমার সাথে পড়েন, তাহলে আসলে কোনো ফায়দা নাই। ওকে, যারা বই নিয়েছেন তারা তো জানেন। আমি ইনশাল্লাহ আপনার দেখেন, আমি আমি 65টা মডেল টেস্ট এর মধ্যে 5টা সলভ করাই ফেলছি, আর আছে 80টা। সে 80টা পড়াইতে খুব বেশি সময় লাগবে না। আমরা বেসিক থেকে শুরু করছি, এরপরে আমরা এই পড়াবো, সাম্প্রতিক দেখবো এখানকার, এরপরে বিগত কোশ্চেন দেখবো এখানকার, সবই দেখবে ইনশাআল্লাহ। সো আপনার নিকটস্থ লাইব্রেরিতে, আপনি যদি রাজশাহীতে থাকেন রাজশাহীতে চলে যান, নিকটস্থ লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। খুলনাতে থাকেন খুলনাতে যান, বরিশালে যান বরিশালে পাবেন, আপনি ময়মনসিংহে যান ময়মনসিংহে পাবেন, যেখানেই যান আপনি পাবেন ইনশাআল্লাহ। বাংলা বাজারে যান, সুমনা লাইব্রেরি, প্রমেজ লাইব্রেরি, জয়স্টারে পাবেন। নীলক্ষেতে যান, কালকে নীলক্ষেতে যান, নীলক্ষেতে পাবেন। রকমারিতে যান পাবেন, সব জায়গায় যান পাবেন ইনশাআল্লাহ।
হ্যাঁ, বই কিনি কিন্তু পড়ি না। বই কিনেন কিন্তু পড়েন না, এটা সমাধান হচ্ছে এই যে অনলাইন ক্লাস করতে হবে। অনলাইন ক্লাস করতে হবে। ওকে, চলেন আমরা 6 নম্বর মডেল টেস্টে যাব। মডেল টেস্ট 6, গতকালকে 3টা করিয়েছিলাম, আজকে 4, 5 করালাম, 6 করাবো। বিশ্ববিখ্যাত দ্য গার্ডিয়ান কোন দেশের পত্রিকা? আসেন, গার্ডিয়ান, গার্ডিয়ান কোন দেশের পত্রিকা? চলেন কমেন্টে জানান। গার্ডিয়ান, ইউকে, জাপান, আলজেরিয়া, ইউএসএ। গার্ডিয়ান কোন দেশের পত্রিকা? ইউকে, ইউনাইটেড কিংডম। ইংল্যান্ডের একটা পত্রিকার নাম হচ্ছে দ্য গার্ডিয়ান, তার দেশের জাতীয় পত্রিকা হলো গার্ডিয়ান। বিশ্বের সর্বোচ্চ বৌদ্ধ মূর্তি কোথায় অবস্থিত? সর্বোচ্চ বৌদ্ধ মূর্তি আফগানিস্তানে অবস্থিত। আফগানিস্তান, সর্বোচ্চ বৌদ্ধ মূর্তি রয়েছে আফগানিস্তানে। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ কোনটা? বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ বাংলার দূত। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজের নাম হচ্ছে বাংলার দূত। আসেন, আবু সায়াফ গেরিলা দল, দেখেন উপজাতি বা গেরিলা গোষ্ঠী থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আবু সায়াফ বা মরো উপজাতি, মুসলিম উপজাতি, এরা ফিলিপাইনে বসবাস করে। কোথায়? ফিলিপাইনে বসবাস করে। আবু সায়াফ এবং মরো উইঘুর মুসলিম উপজাতি বসবাস করে চীনে। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাস করে উইঘুর মুসলিম উপজাতি। পৃথিবীর সবচেয়ে খড়বাকাই উপজাতির নাম হলো পিগমি। পিগমি, সেটা বসবাস করে আফ্রিকা মহাদেশে। ফোকেটিং কোন দেশের আইনসভার নাম? তাহলে দেখেন, ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে ফোকেটিং, ফিনল্যান্ডের আইনসভার নাম হলো এদুস্কুন্ডা, নরওয়ের আইনসভার নাম হলো স্টর্টিং। তাহলে ডেনমার্ক, ফোকেটিং, ফিনল্যান্ড, এদুস্কুন্ডা, নরওয়ে, স্টর্টিং, এগুলো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ। ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি? দেখেন, সিংহগ্রাম কোন পূর্ব নাম? ইসলামাবাদ। চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছে ইসলামাবাদ। জালালাবাদ সিলেটের পূর্ব নাম। নাসিরাবাদ হলো ময়মনসিংহ এর পূর্ব নাম। নাসিরাবাদ কিসের পূর্ব নাম? ময়মনসিংহ এর পূর্ব নাম। আসেন, স্বাধীনতা লাভের পূর্বে আলজেরিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? আলজেরিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? আলজেরিয়া, আলজেরিয়া। কোশ্চেন নাম্বার 7, দেখেন, ফ্রান্স, ফ্রান্সের উপনিবেশ ছিল আলজেরিয়া। দেখেন, একটা রাজ্য, তার নাম হচ্ছে গঙ্গা রিডাই বা গঙ্গা ঋদ্ধি। এই যে বাংলাদেশ বর্তমানে দেখছেন, বঙ্গ দেখছেন, এটা পূর্বে গঙ্গা রিডাই বা গঙ্গা ঋদ্ধি নামে পরিচিত ছিল। সেই গঙ্গা রিডাই বা গঙ্গা ঋদ্ধি থেকেই আজকে বাংলা আসছে। এই গঙ্গা রিডাই রাজ্যে কিন্তু আক্রমণ করতে এসেছিলেন আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 4র্থ শতকের দিকে। তাহলে গঙ্গা রিডাই রাজ্যের অস্তিত্বকাল হচ্ছে খ্রিস্টপূর্ব 4র্থ শতক। খ্রিস্টপূর্ব কোন শতক ব্রাদার? 4র্থ শতক। আর এই গঙ্গা রিডাই রাজ্যের সম্পর্কে জানতে পারা যায় গ্রিক এবং রোমান লেখকদের কাছ থেকে। আমরা গঙ্গা রিডাই সম্পর্কে জানতে পারি গ্রিক এবং রোমান লেখক। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি? বরেন্দ্রভূমি কোথায় আছে? রাজশাহী, রাজশাহীতে আছে বরেন্দ্র। কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম হচ্ছে ইসলাম? গতবার, গতবার মানে এইবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্ন আসছে যে মুসলিম উপজাতি কোনটা? পাঙ্গন, পাঙ্গন, আর এটা আছে লাউয়া, যারা মৌলভীবাজারে বসবাস করে। পাঙ্গন, লাউয়া মুসলিম উপজাতি। পাঙ্গন এমন কি লাউয়া মুসলিম উপজাতি। ওকে, এরপরে আসে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া যায় কোথায়? চীনা মাটি, হোয়াইট ক্লে, চীনা মাটির সন্ধান বা হোয়াইট ক্লে পাওয়া যায় কোথায়? বিজয়পুরে, রানীগঞ্জে, টেকেরহাট, বিয়ানীবাজার। প্রশ্ন নাম্বার 11। তাহলে এই যে নেত্রকোনার যে বিজয়পুর আছে, নেত্রকোনা, সেই নেত্রকোনার বিজয়পুরে পাওয়া যায় চীনা মাটির সন্ধান বা হোয়াইট ক্লে আমরা যেটাকে বলি। দেখেন, ফ্যাসিজম, এটাও কিন্তু গতবার এই 24 সাল 25 সালে প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে। ফ্যাসিজম, ফ্যাসিবাদের প্রবর্তক কে? এই ফ্যাসিবাদের প্রবর্তক হচ্ছে বেনিটো মুসোলিনি। ইতালির প্রধানমন্ত্রী ছিলেন বেনিটো মুসোলিনি, যিনি বলেছিলেন এককালী শান্তি সম্ভব নয়, যুদ্ধ সংগত নয়। মিখাইল গর্বাচেভ, তিনি বলেছিলেন, তিনি গ্লাসনস্ত এবং পেরেস্ট্রোইকা নীতির প্রবর্তক ছিলেন মিখাইল গর্বাচেভ। হিটলার তো নাৎসিবাদের প্রবক্তা ছিলেন হিটলার। মাও সেতুং তো চীনা সমাজতান্ত্রিক বিপ্লবের জনক ছিলেন মাও সেতুং। আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকা কোন দেশটি? হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং দেশ, আফ্রিকার সিং দেশ জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া।
চারটা দেশ, জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, এই চারটা দেশ। তাহলে দেখেন এখানে অ্যান্সার কোনটা? ইথিওপিয়া, অপশন আছে ইথিওপিয়া। অ্যান্সার কি হবে? ইথিওপিয়া, ইথিওপিয়া। ওকে, এরপরে আমরা চলে আসবো 14 নম্বর প্রশ্নে। সবচেয়ে বেশি পিরামিড রয়েছে কোন দেশে? দেখেন সভ্যতা রিলেটেড কোশ্চেন। সবচেয়ে বেশি পিরামিড, দেখেন আমরা জানি পিরামিডের দেশ বলা হয় কাকে? মিশরকে। পিরামিড দেশ কোনটা? মিশর। এই পিরামিডের দেশ কোনটা? মিশর। কিন্তু সবচেয়ে বেশি পিরামিড পাওয়া যায় হচ্ছে সুদানে। পিরামিডের দেশ মিশর, কিন্তু সবচেয়ে বেশি পিরামিড পাওয়া যায় কোথায়? সুদানে পাওয়া যায়, সুদানে। হাওয়াই দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? অ্যান্সার করেন তো ভাই। হাওয়াই দ্বীপপুঞ্জ, হাওয়াই দ্বীপপুঞ্জ কোথায় আছে? প্রশ্ন নাম্বার 15, হাওয়াই দ্বীপপুঞ্জ এই যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাওয়াই। শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্রমালা এঁকেছিলেন কোন মনন্তরকে অবলম্বন করে? তাহলে কোন মনন্তর? 43-এর মনন্তর। 1943 সালের যে মনন্তর হয়েছিল, সে 43-এর মনন্তরের উপর তিনি এঁকেছেন। আইনের দৃষ্টিতে সবাই সমান, সকলেই সমান। আইনের দৃষ্টিতে সবাই সমান, ল সবার জন্য সমান, এই উক্তিটি কার? এই কথাটা বলেছেন কে? বলেছেন কে? লর্ড ডাইসি বা ডাইসি বলেছেন। আইনের দৃষ্টিতে সবাই সমান। আর একটা রাষ্ট্রের পূর্ণাঙ্গ জীবন বিধান হলো সংবিধান, এই কথাটা বলেছেন অ্যারিস্টটল। বা আইন হলো পক্ষপাতহীন যুক্তি, এই কথা বলেছেন কে? অ্যারিস্টটল। আইনের দৃষ্টিতে সমান বলেছেন কে? ডাইসি, ডাইসি। সিরডাপ, সিরডাপ এর খেয়াল করেন, এর পুরাতন নাম, এটা বাংলাদেশে এই সংস্থাটা আছে সিরডাপ, আন্তর্জাতিক সংস্থা সিরডাপ। এর কার্যালয়ের পুরাতন নাম হচ্ছে চামেলি হাউস। সিরডাপের, এটা অনেকবার আসছে, সিরডাপ চামেলি হাউস, চামেলি হাউস। ওকে, এরপরে আসেন সাজেক উপত্যকা। উপত্যকা মানে হচ্ছে ভ্যালি, ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভ্যালি, উপত্যকা বা ভ্যালি। তাহলে সাজেক ভ্যালি, মাইনমুখী ভ্যালি, ভেঙ্গি ভ্যালি। সাজেক ভ্যালি, মাইনমুখী ভ্যালি, ভেঙ্গি ভ্যালি, এই সবগুলোই উপত্যকা কোথায় আছে? রাঙামাটিতে। সাজেক ভ্যালি রাঙামাটি। হালদা ভ্যালি আছে খাগড়াছড়িতে। সিয়াচেন হিমবাহ, এই সিয়াচেন হিমবাহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম একটা উঁচু যুদ্ধক্ষেত্রের নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ। সেই সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? যেটা রয়েছে আমাদের কাশ্মীর। কোথায় আছে? কাশ্মীর। অর্থাৎ পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, সেই কাশ্মীরে রয়েছে সিয়াচেন হিমবাহ। আসসালামু আলাইকুম আমির স্যার, কেমন আছেন? ইজি ইংলিশ পেজ থেকে আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, থ্যাংক ইউ আমির স্যার। ওকে, দেখেন স্বাধীনতার প্রথম ডাক টিকেটে কোন ছবি ছিল? স্বাধীনতার প্রথম ডাক টিকেট, এটা ভাই মানে এটা এতবার আসছে পরীক্ষায়। স্বাধীনতার ডাক টিকেটের ছবি কিছু ছিল শহীদ মিনারের, অনেকবার আসছে শহীদ মিনার। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ইইজেড, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা সমুদ্র উপকূল থেকে হলো 200 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটার। বাংলাদেশের টেরিটোরিয়াল জোন বা রাজনৈতিক সমুদ্র সীমা হলো 12 নটিক্যাল মাইল, আর অর্থনৈতিক সমুদ্র সীমা হলো 200 নটিক্যাল মাইল। কত নটিক্যাল? 200 নটিক্যাল মাইল। সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার নাম হচ্ছে শহীদুল ইসলাম লালু। শহীদুল ইসলাম লালু মুক্তিযোদ্ধা, শহীদুল ইসলাম লালু। ওকে, এরপরে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম ইলেকট্রাল ভোট কয়টা ভোটের প্রয়োজন? একটু আগে আমরা বলছিলাম, হ্যাঁ একটু আগে বলছিলাম যে যে আমরা 538টা ইলেকট্রাল কলেজ ভোট আছে, এর মধ্যে 270টা যদি পায় তাহলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়া যায়। তাহলে কয়টা? 270টা ইলেকট্রাল কলেজ ভোট। আচ্ছা দেখেন পানামা খাল, পানামা খালের মালিকানা কোন সালে পানামার নিকট হস্তান্তর করা হয়েছে? পানামা একটা দেশ, যেটা মধ্য আমেরিকার একটা দেশ হচ্ছে পানামা, পানামা প্রজাতন্ত্র। এই পানামা প্রজাতন্ত্র পানামা খাল খনন শুরু করলো প্রথমে ফ্রান্স, পরে আবার আমেরিকা। 1914 সালে আমেরিকা খনন শেষ করে ফেললো। 1999 সালে গিয়ে আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র
পানামা দেশের কাছে এই পানামা খালটা হস্তান্তর করেছে 1999 সালে 1999 সালে হস্তান্তর করেছে। আচ্ছা, খেয়াল করেন, আমরা এতক্ষণ আলোচনা করলাম কোথা থেকে ভাই? আমরা আলোচনা করলাম এই যে আমাদের অর্ণবস জিকে স্পেশাল যে মডেল টেস্ট বইটা আছে 2000 এমসিকিউ সহ, সেটার মডেল টেস্ট 1 থেকে 6 পর্যন্ত আমরা আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে কথা দিলাম, দায়িত্ব নিলাম, এই মডেল টেস্ট আপনি সংগ্রহ করে ফেলেন লাইব্রেরি থেকে, আমি আপনাকে গুছায়া পড়ায় দিব। 19তম নিবন্ধনের জন্য, সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষার জন্য, সামনে পরীক্ষা আছে, বিসিএস এর জন্য আমি সলভ করাই দিব। আমার দায়িত্ব, এটা পুরো আমার রেসপন্সিবিলিটি, পড়াইয়া দিয়া শেষ করা। আমি কথা দিলাম, এই যে মে মাস শুরু হচ্ছে, এপ্রিল মাসের আজকে 29 তারিখ, গতকালকে থেকে শুরু করলাম, গত 28 তারিখ থেকে শুরু করলাম, 28-এ পড়াইছি 3টা, আজকে পড়ালাম 3টা। আমি রেগুলার টানা ফ্রি ক্লাস দিয়ে ইনশাল্লাহ আমি সলভ করাই দিব। এটা হচ্ছে আমাদের একটা মেসেজ। 2 নম্বর মেসেজ হচ্ছে, তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা, মনোযোগ দিয়ে শুনবা। সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট যারা দিবা, এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, এইচএসসি 25, তোমাদের জন্য বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ এই সকল সাবজেক্ট মিলে আমাদের একটা কম্বাইন্ড কোর্স আছে, যেটাকে আমরা বলছি সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ। 25 ব্যাচের শিক্ষার্থী মনোযোগ দিয়ে শোনো, সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ। তো এই ব্যাচটা আমরা লঞ্চ করেছি বই সহ 3500 টাকা কোর্স ফি আমাদের, আর বই ছাড়া হলো 3000 টাকা কোর্স। এটা অ্যাডমিশনের ব্যাচ। ভাই, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা যারা মিহিরস জিকে পড়ো দীর্ঘদিন ধরে, তোমরা আমাকে মিহির জিকের মাধ্যমে চেনো। আমার উৎপত্তি হয়েছে মিহিরস জিকে ধরে। এই অর্ণব স্যার, আজকের অর্ণব স্যার হওয়ার পেছনে আমার যে মানুষটা সবচেয়ে বেশি অবদান, তার নাম হচ্ছে এম এ মুত্তালিব মিহির স্যার। তো আমি দীর্ঘদিন ধরে এই সিরিজে কাজ করছি, স্টিল আমি এই সিরিজে কাজ করছি। এর পাশাপাশি আমার অর্ণব জিকে মডেল টেস্ট আছে। তো এই বইটা অসংখ্য শিক্ষার্থী পড়ছে বিগত 12-13 বছরে। অনেকে চান্স পেয়েছে, অনেকে ক্যাডার হয়েছে, অনেকে বিভিন্ন চাকরি পেয়েছে, অনেকে আমার ক্লাসও করতেছে, এখনো করে। তো যারা মিহির জিকে পড়ো, তাদেরকে আমি বলছি অর্ণব জিকে একটা আস্থার নাম। একই মানুষ আমরা, একই প্যানেলের মানুষ, একই ঘরে থেকে আমরা কাজ করি, একই কম্পিউটার থেকে আমাদের প্রিন্ট হয়। সহজ কথা, ঠিক আছে? বুঝাইতে পারলাম? তো যারা আমাকে চেনো, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমি আপাতমস্তকে একটা পড়ানোর মানুষ, একদম ডেডিকেটেড একটা মানুষ। আমি পড়াইতে পারি, মার্কেটিং এগুলো আমি পারি না। অন্য মানুষের মতো চটকদার বিজ্ঞাপন আমি দিতে পারি না, এটা আমার দুর্বলতা। বাট আমি প্রতি বছর একটা ভালো সংখ্যক স্টুডেন্ট পড়াই। আমার আল্লাহ আমাকে এতটুকু অ্যাবিলিটি দিয়েছে। তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি হবা, বাংলার জন্য একটা ডেডিকেটেড টিচার তোমাদের থাকবে, ইংরেজির জন্য একজন ডেডিকেটেড টিচার থাকবেন, জিকের জন্য আমি অর্ণব তো থাকছি, সাথে তোমরা মিহির স্যারের ক্লাসও পাবা। ম্যাথের জন্য আমাদেরই একজন ডেডিকেটেড টিচার থাকবে, আইকিউর জন্য একজন ডেডিকেটেড টিচার থাকবে। প্রত্যেকটা টিচারের পাশাপাশি আরেকজন হেল্পিং হ্যান্ড থাকবে সহযোগিতা করার জন্য। সো আমাদের প্যানেলে ভর্তি হলে তোমরা আমাদের এক সেট বই সহ তোমরা কোর্সটা পাবা। বুঝতে পারছি? এটা অ্যাডমিশনের জন্য। তো যারা ভর্তি হতে চাও, যাদের জাহাঙ্গীরনগর, বিউপি, রাজশাহী, চট্টগ্রাম এগুলো টার্গেট, তারা ভর্তি হয়ে যাও। আগামী মে মাস থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, অলরেডি ফ্রি ক্লাস শুরু হয়ে গেছে। এই ক্লাসগুলো তোমাদের জন্যই। সো ভর্তির জন্য যেটা করবা, তুমি জাস্ট অর্ণব স্যার এই ফেসবুক পেজটাতে মেসেজ দিও, অথবা 01793635815 এই নম্বরে আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। আমি ইনশাআল্লাহ তোমাকে সর্বদা প্রস্তুত রিপ্লাই দেওয়ার জন্য। আমি আবারও বলি তোমাদেরকে, যতক্ষণ না পর্যন্ত তোমার চান্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস নেব। আর চাকরির প্রত্যাশী ভাই বোনদেরকে বলছি, যতক্ষণ না পর্যন্ত আপনার চাকরি হচ্ছে
ততক্ষণ পর্যন্ত আপনাকে ইনশাআল্লাহ আমি পড়ায় সার্ভিস দেব ইনশাআল্লাহ। সো দ্রুত সংগ্রহ করে ফেলেন, আর যারা আমাদের কাছে পড়েন আমাদের এই কোর্সে আসেন। আর আপনারা যারা মুস্তাফিজ ভাইয়ের নার্সিং পেজ থেকে ক্লাসটা দেখছেন তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা তো মুস্তাফিজ স্যারকে আস্থা রাখেন, আপনাদের যে কোনো পরামর্শ ব্যাচ রিলেটেড মুস্তাফিজ স্যারকে আপনারা নক করবেন, এতটুকু আমি বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অর্ণবস জিকে, মিহিস জিকে এবং আমাদের টিমের সাথে ইনশাআল্লাহ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। অর্ণবস জিকে, আপনার ভরসার নাম, আস্থার প্রতীক।